মিলিয়নিয়ার এবং বিলিয়নিয়ারদের হ্যাবিট ট্র্যাকিং করে তাদের মতো করে নিজেদের লাইফ সাজানোর চেষ্টা করাটা খুব কমন একটা ঘটনা। বাংলাদেশে পত্রপত্রিকা বলেন বা নিউজ মিডিয়া বলেন, প্রায় আপনি নিউজ দেখবেন যে বিল গেটস যে 7টা কাজ করে সেই 7টা কাজ বা এই 7টা কাজ আপনারও করা উচিত, কারণ এই 7টা কাজ বিল গেটস করে, যেগুলো করলে আপনিও পারবেন জীবনে সফল হইতে। আমরা যে একটা জিনিস বুঝি না সেটা হলো মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বা সফল মানুষদের বর্তমান অবস্থার সাথে আপনি যদি আপনার নিজের বর্তমান অবস্থা মিলান তাহলে ইকুয়েশনটা কখনোই মিলে না। আপনার মিলাইতে হবে নিজের বর্তমানের সাথে মিলিয়নিয়ার বিলিয়নিয়ারদের অতীত অবস্থাকে, এবং শুধুমাত্র তখনই আপনি এই দুইটার মধ্যে সিমিলারিটি পাবেন এবং তাদের অতীতে তারা যা করছে আপনি আপনার বর্তমানে তা যদি করেন তাহলে আপনার সফল হওয়ার চান্স বাড়বে। এক্সাম্পল দিই, মনে করেন জাকারবার্গ সিম্পল টি শার্ট পরে, আমিও সিম্পল টি শার্ট পরবো। স্টিভ জবস শুধু কালো জামা পরে, আমিও শুধু কালো জামা পরবো। অমুক মানুষ সকালবেলা উঠে মর্নিং শাওয়ার নেয়, কোল্ড শাওয়ার, আমিও এখন থেকে সকালবেলা উঠে কোল্ড শাওয়ার নিব। আপনার কি মনে হয় জাকারবার্গ এই কারণে সফল হয়েছে কারণ ও সিম্পল টি শার্ট পরে? স্টিভ জবস এই কারণে সফল হয়েছে কারণ ও কালো গেঞ্জি পরতো? বা অমুক মানুষ এই কারণে সফল হয়েছে কারণ ও সকালবেলা উঠে কোল্ড শাওয়ার নেয়? না, ওরা সফল হওয়ার পরে ওদের নিজেদের জীবনকে আরো অপটিমাইজ করার জন্য এই হ্যাকগুলো নিজেদের জীবনে ইমপ্লিমেন্ট করছে সফল হওয়ার পরে, আগে না। আপনি যদি আজকে সফল হওয়ার জন্য মনে করেন যে ও সফল, ও কালো গেঞ্জি পরে, আমি সফল হইতে চাই, আমিও কালো গেঞ্জি পরবো, তাহলে কিন্তু জিনিসটা হবে না। কারণ ব্যাপারটা এরকম না। আপনার তাদের অতীতে তারা কি করছে এটার সাথে নিজের বর্তমানকে মিলাইতে হবে। আপনার কি মনে হয় মার্ক জাকারবার্গ যখন ওই কলেজ ডর্ম রুমে ছিল, যখন ফেসবুক বানাচ্ছিল, তখন কি ও কি রঙের জামা পরবে এটা নিয়ে চিন্তা করতো না? বিল গেটস যখন ছোটবেলায় মাইক্রোসফট কোডিং করতেছিল ও কি চিন্তা করতো যে আমি ভোরবেলা উঠবো না, আমি রাতে ঘুমাইতে যাবো? সারা রাত ঘুমাইতো না, 3 দিন 4 দিন টানাও কাজকর্ম করতো। আমরা জানি, আমরা ইলন মাস্কের বায়োগ্রাফিতে পড়ছি অফিসের নিচে চেয়ারের নিচে ঘুমাইতো টানা, ইভেন এখনো ঘুমায় অনেক সময় চেয়ারের নিচে। সো আইডিয়ালাইজ যখন আমরা করি, আমরা যখন আইডিয়াল লাইফস্টাইল সাজানোর চেষ্টা করি, অনেক সময় এই সমাজ, নিউজ, পত্রপত্রিকা, মিডিয়া এগুলো আমাদের এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করে যে অমুকের বর্তমান জীবন দেখায় আপনার বর্তমান জীবনে এমন হওয়া উচিত, এরকম একটা ভাইব দেওয়ার চেষ্টা করে, যেটা একদমই সত্য না। একটা মাত্র জিনিস, যে জিনিসটা মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বা ইন জেনারেল সফল মানুষদের মধ্যে খুব কমন, ছোটবেলা থেকেই কমন, যে জিনিসটা আপনি আজকের থেকেই শুরু করতে পারেন, সেটা হলো বই পড়ার অভ্যাস। আমরা দেখছি মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বা সফল মানুষ যারা আছে তাদের সবাই কমন ব্যাপার, যাকেই জিজ্ঞেস করা হয়েছে আপনি ছোটবেলা থেকে কি করতেন, প্রায় সবাই বলছে আমি ছোটবেলা থেকে অনেক বই পড়তাম। আমাদের যে মেইন নলেজ, সেই নলেজ আসলে বিভিন্ন ধরনের বই টই পড়েই আসছে। এই ফিলোসফি ফলো করে আমি আমার জীবনে অনেক বই পড়ছি এবং আমি টাকা পয়সা, ফাইন্যান্স, বিজনেস বিষয়ক অনেক বইপত্র পড়েছি। আজকের এই ভিডিওতে আমি 7টা ফিলোসফি নিয়ে কথা বলবো, যে 7টা ফিলোসফি আমি বিভিন্ন টাকা পয়সা এবং বিজনেস রিলেটেড বই পড়ে শিখেছি। এই 7টা ফিলোসফি আমার ধারণা আপনাদের অনেক কাজে আসবে। চলুন শুরু করা যাক। আচ্ছা, এই ভিডিওটা স্পন্সর করেছে ট্যাপসেন্ড, যেটা হলো নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের জন্য টাকা পাঠানোর একটা অ্যাপ। এটা নিয়ে বিস্তারিত একটু পরে বলছি। 1 নম্বর ফিলোসফি এবং প্রবাবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিলোসফি, ইফ ইউ ডোন্ট রেসপেক্ট সামথিং ইউ উইল নেভার গেট ইট। অন্যভাবে বললে, ইউ কান্ট গেট হোয়াট ইউ ডোন্ট রেসপেক্ট। শুনতে সহজ শোনাচ্ছে, বাট আমি একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনাদের বুঝতে সুবিধা হবে, কারণ এই ভুল আমরা অনেকেই করি। আমি নিজেও এই ভুল অনেকদিন পর্যন্ত করেছি। আমরা যখন কোনো কিছু অ্যাচিভ করতে চাই, তখন মনের গভীরেই আমাদের ইগোর কারণে আমাদের মধ্যে একটা ভাব চলে আসে যে ও কি পারে, আমি ওর থেকে অনেক ভালো পারবো যখন আমি ওই সিচুয়েশনে যাব। আমি উদাহরণ দিয়ে বলি, মনে করেন অনেক নায়ক নায়িকা আছে যারা শাহরুখ খানের মতো হইতে চায় ইন্ডিয়ায়। এই নায়করা, স্ট্রাগলিং অ্যাক্টররা যারা চেষ্টা করতেছে নায়ক হওয়ার জন্য, তারা ওই বলিউডের আশপাশে, মুম্বাইয়ের আশপাশে যখন বিভিন্ন চায়ের দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে গল্প গুজব করে, নিজেরা নিজেদের মধ্যেই বলে শাহরুখ খান কি পারে, ওই সিনেমায় কি করছে, আমি যেদিন হব, আমি যেদিন অ্যাক্টর হবো, আমি দেখাই দিব অ্যাক্টিং কি জিনিস, এই শাহরুখ খান তো কিছু পারে না। আমি অ্যাচিভ করতে যাচ্ছি উনি যেটা অ্যাচিভ করছে ওইটা, বাট আমি উনাকে রেসপেক্ট করতেছি না। এই কারণে আমার পক্ষে ওই জিনিসটা অ্যাচিভ করার চান্স খুব কম, এবং এই জিনিসটা আমরা টাকা পয়সা নিয়ে রেগুলারলি করি। আমরা বড়লোক হইতে চাই, আমরা অনেক টাকা অ্যাচিভ করতে চাই, আমরা অনেক টাকা আয় করতে চাই, বাট যারা টাকা আয় করে, যারা ব্যবসা বাণিজ্য দাঁড় করাইছে, যারা বড় বড় বিজনেস বা মাঝারি লেভেল বা আমাদের থেকে বেটার যে কোনো কিছু যারা করতেছে, তাদেরকে আমরা এনাফ রেসপেক্ট দেই না। আমরা বলি ও কি পারে, আমি আর কয়েকদিন পর দেখো, আমার যদি এই 5টা জিনিস মিলে যেত তাহলে আমি ওর থেকে অনেক ভালো পারতাম। একটা ডিসরেসপেক্ট আমাদের চলে আসে পুরো এই ব্যাপারটার উপরে, এবং ওই ডিসরেসপেক্ট যদি আপনার উপর চলে আসে, চান্স খুব কম যে আপনি আসলে ওই জিনিসটা অ্যাচিভ করতে পারবেন, কারণ ইফ ইউ ডোন্ট রেসপেক্ট সামথিং, চান্সেস আর ভেরি লো দ্যাট ইউল এভার গেট দেয়ার। সেকেন্ড ফিলোসফি, উইনিং কজেস মোর উইনস। আপনি যদি জেতার অভ্যাস করতে পারেন জীবনে, তাহলে আপনি আস্তে আস্তে আরো জিতবেন এবং আরো বড় বড় জিনিস জিতবেন। এবং এই কারণে প্রত্যেক দিন বা প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে ছোট ছোট উইন পাওয়াটা বা ছোট ছোট বিজয় পাওয়াটা খুব গুরুত্বপূর্ণ। এবং এই ফিলোসফির উপর ভিত্তি করেই আসলে গোল সেটিং এবং গোল অ্যাচিভ করার ব্যাপারটা আসছে। তার কারণ আমরা যখন কোনো কিছু উইন করি, আমরা যখন কোনো কিছু জিতি বা কোনো কিছু অ্যাচিভ করি, তখন টেস্টোস্টেরন থেকে বলেন বা মেন্টাল স্যাটিসফ্যাকশন থেকে বলেন, আমাদের মধ্যে ভালো ফিল আসে এবং আমাদের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন অ্যাচিভ হয়, যেই স্যাটিসফ্যাকশনই পরে আমরা হন্যে হয়ে আবার খুঁজি, যেই কারণে আমরা আরো ভালো করার বা আরো জিনিস অ্যাচিভ করার স্পৃহাটা পাই। এই কারণে কোনো ছোট
উইনকেই নেগলেক্ট করা যাবে না যে কোনো কিছুতে যেখানে একটা ছোট উইনের সম্ভাবনা আছে, ইভেন ইফ ইট ইজ নট রিলেটেড টু ইউর স্কিল। মনে করেন আপনি একটা ব্যবসা দাঁড় করাইতে চাচ্ছেন, এখন আপনি গেছেন ব্যাডমিন্টন খেলতে যা যে আপনি জিতবেন, সেই জেতার যে ফিলটা, সেই ফিলটা আপনাকে ইনডিরেক্টলি আপনার ব্যবসায় ভালো করতে হেল্প করবে, কারণ প্রত্যেকটা জয়ই মানুষকে হেল্প করে পরবর্তী জয়টা পাওয়ার জন্য। ট্যাপ হলো এক দেশ থেকে আরেক দেশে টাকা পাঠানোর একটা অ্যাপ, যেটার অ্যান্ড্রয়েড এবং iOS দুইটা ভার্সনই আছে। এই অ্যাপ ব্যবহার করার 5টা সুবিধা। 1 নম্বর, 0 ফিজ অন ট্রান্সফার, টাকা পাঠাইতে বা টাকা রিসিভ করতে কোনো এক্সট্রা টাকা খরচ হয় না। 2 নম্বর, খুবই ভালো এক্সচেঞ্জ রেট, আপনি স্ক্রিনে আজকের এক্সচেঞ্জ রেট দেখতে পাচ্ছেন, এবং সবসময় গুগলের থেকে বা বাংলাদেশের যে কোনো ট্র্যাডিশনাল মাধ্যম থেকে ভালো এক্সচেঞ্জ রেট পাওয়া যায় ট্যাপ অ্যাপের ভিতরে। 3 নম্বর, ফ্লেক্সিবল পেমেন্ট মেথড, আপনি যাকে টাকা পাঠাচ্ছেন আপনি তার বিকাশে, তার নগদে, তার ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে বা তার সিক্রেট পিন দিয়ে ব্র্যাক ব্যাংকের ভিতরে সব জায়গায় টাকা পাঠিয়ে দিতে পারেন, কোনো এক্সট্রা হ্যাসেল পোহাইতে হয় না। 4 নম্বর, কুইক ট্রান্সফার স্পিড, খুব সহজেই আপনি তাকে টাকা পাঠিয়ে দিতে পারছেন এবং বেশিরভাগ সময় সে টাকাটা ইনস্ট্যান্টলি পেয়ে যায়। ইউকে, ইউএসএ, ইউরোপ, কানাডা এবং ইউএই, এই 5 জায়গায় এই মুহূর্তে ট্যাপ সেন্ড অ্যাভেলেবল। আর আপনি যদি টাকা পাঠানোর সময় কেএফ কুপনটা ইউজ করেন, তাহলে আপনি যাকে টাকা পাঠাচ্ছেন সে সবসময় 10 ক্রেডিট এক্সট্রা পাবে। সো আপনি 100 ইউরো পাঠাইলে সে 110 ইউরো পাবে, আপনি যদি 100 দিরহাম পাঠান তাহলে সে 125 দিরহাম পাবে। সব বিস্তারিত ডেসক্রিপশনে উপরে বা নিচে কোথাও দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করতে পারেন ট্যাপ সেন্ডকে। চলেন ভিডিওতে ফেরত যাওয়া যায়। থার্ড ফিলোসফি, নেভার বি টু কমফোর্টেবল ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডিক্লাইন। এটা ডগে আমি যদি ভুলটা করে থাকি, ফিল নাইট এরকম একটা বলেছিল, আপনি হয় গ্রো করেন অথবা আপনি মরে যান, ইদার ইউ গ্রো অর ইউ ডাই, এরকম একটা কোড ছিল, আমার এক্সাক্ট কোডটা মনে নেই, আমি ডগের ভিডিওটাই বলছিলাম, আমার মনে আছে। আপনার সবসময় চেষ্টা করতে হবে গ্রোথের। এরকম কোনো অবস্থা আপনার জীবনে আসবে না যখন আপনি স্টলিং, আপনি জাস্ট সার্ভাইভ করতেছেন, এরকম জীবনে কখনো হয় না। জীবনে সার্ভাইভাল করা যায় না, হয় আপনার উপরে চলে যেতে হবে অথবা আপনি পড়ে যাবেন। রাস্তা কখনোই সমান থাকে না, রাস্তা প্রতিনিয়ত এমন হইতে থাকে, এবং একমাত্র উপায় জীবনে জেতার হলো কনসিস্টেন্টলি উপরে ওঠার চেষ্টা করা, কনসিস্টেন্টলি নিজের সাথেই কম্পিট করে গ্রো করার চেষ্টা করা। আপনার যদি মাথায় এরকম আসে, এখন তো আমি মাসে 60,000 টাকা আয় করি, বা এখন তো আমি মাসে 2 লাখ 3 লাখ 5 লাখ হোয়াটএভার অ্যামাউন্ট আমি আয় করি, আমার তো আর দরকার নেই, আমি এভাবে চলতে থাকি, একসময় আমি রিটায়ার করবো, তারপর আমি মরে যাবো। কিছুদিনের মধ্যে আপনি দেখবেন আপনার আস্তে আস্তে ডাউনফল হওয়া শুরু হবে, আপনি বুঝবেনও না কোন দিক থেকে ঝামেলা আসা শুরু হবে, আপনি বুঝবেনও না কোন দিক থেকে বিপদ আসা শুরু হবে। ওই 50,000 পার মান্থ বা 2 লাখ টাকা পার মান্থ আস্তে আস্তে কমা শুরু করবে। আপনি হঠাৎ করে রিয়ালাইজ করবেন 2 লাখ টাকা তো এখন আমার হচ্ছে না, আমার যে সুন্দর প্ল্যানটা ছিল যে আমি এখন আর গ্রো করার চেষ্টা করবো না, আমার যা আছে ওগুলো নিয়ে আমি আস্তে আস্তে মৃত্যুর দিকে আগাইতে থাকবো বা রিটায়ারমেন্টের দিকে আগাইতে থাকবো। খুব তাড়াতাড়ি আপনি রিয়েলাইজ করবেন প্ল্যানটা ওরকম হয় না, ইউ ইদার গ্রো অর ইউ ডাই। 4 নম্বর ফিলোসফি, ভ্যালু ইয়োর ইয়েস। এটার মানে হলো আপনি যখন কোনো একটা কিছুকে হ্যাঁ বলেন, আপনি যখন কোনো একটা কাজের জন্য রাজি হন, আপনি যখন কোনো একটা মানুষের সাথে কোনো একটা মিটিং করতে রাজি হন, যে কোনো ধরনের ইয়েস যখন আপনি বলেন আপনার জীবনের বিভিন্ন সময়, আপনি অনেক কিছুকে আসলে নো বলতেছেন ইনডিরেক্টলি। হয়তো স্পেসিফিক্যালি আপনি নো বলতেছেন না, বাট একটা জিনিসকে ইয়েস বলা মানেই হলো ওই সময় আপনি আরো অনেক কিছু করতে পারতেন যেগুলো আপনি এখন আর করতে পারতেছেন না, তার কারণ আপনি একটা জিনিসকে ইয়েস বলে ফেলেছেন, অলরেডি ওই টাইমটা বুক হয়ে গেছে। শুধুমাত্র যে ওই টাইমটা বুক হয়েছে তা না, ওই ইয়েস বলার পরে যে মিটিংটা হবে সেই মিটিং এর আউটকাম হিসেবে আপনার ভবিষ্যতের আরো অনেক টাইম বুক হয়ে যেতে পারে। মনে করেন আমি একজনের সাথে, একজন হঠাৎ করে আমাকে বললো যে ভাই চলেন কালকে একটা মিটিং করি। এখন মিটিং যদি আমি করি, মিটিং এর টাইমটা তো যাবেই, যে টাইমটা আমি অন্য অনেক কিছু করতে পারতাম, মিটিং এর মধ্যে আরো অনেক কিছু চলে আসবে যেটার কারণে ভবিষ্যতেরও আরো অনেক সময় চলে যেতে পারে। শুধু সময় না, অর্থ চলে যেতে পারে, আরো অনেক ধরনের ঝামেলার সৃষ্টি হতে পারে, যে ঝামেলাগুলোর সৃষ্টি হয়তো হইতো না যদি আমি এই ফার্স্ট ইয়েসটা না বলতাম। সো ভ্যালু ইয়োর ইয়েস ভেরি কেয়ারফুলি। সবকিছুকে হ্যাঁ বলা বন্ধ করেন, খুব কম জিনিসকে হ্যাঁ বলেন, তার কারণ আপনার ইয়েস আপনি যতই অ্যাভেলেবল করবেন মানুষের কাছে, ততই আপনি দেখবেন আপনার নো বলার সংখ্যা বাড়বে উইদাউট ইউ ইভেন নোয়িং। আপনি বুঝবেনও না যে আপনি জীবনের কত কিছুকে নো বলে ফেলতেছেন জাস্ট বিকজ আপনি একটা দুইটা জিনিসকে ইয়েস বলে ফেলছেন। 5 নম্বর পয়েন্ট, এই পয়েন্টটা নিয়ে মাস্টারের ভিতরে রবার্ট গ্রিন কথা বলছে, পিটার থিল 0 to 1 এর ভিতরে কথা বলছে। হাই ভ্যালু স্কিল বানানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি অনেক টাকা আয় করতে চান তাহলে আপনার অনেক বড় প্রবলেম সলভ করতে হবে, এবং অনেক বড় প্রবলেম সলভ করার জন্য হাই ভ্যালু স্কিল লাগে। এই দুনিয়ায় এখন আর আমরা নাই যেখানে মিডিওক্রিটিকে রেসপেক্ট দেওয়া হয়, মিডিওক্রিটিকে রেসপেক্ট দেওয়া হয় না। আমি এক্সেল অত ভালো পারি না, মোটামুটি পারি, দেন দেখি করতে পারবো মনে হয়, এই ধরনের মানুষের কোনো দাম নেই এখন আর। হয় আপনার বলতে হবে আমি এক্সেল একদমই পারি না, অথবা আপনার বলতে হবে এমন কিছু নাই দুনিয়ার যেটা এক্সেল রিলেটেড এবং আমি পারবো না, তুমি দাও, দিয়ে তুমি ঘুমায় যাও, তুমি যখন ঘুম থেকে উঠবা তুমি দেখবা এক্সেলের প্রবলেমটা সলভ হয়ে গেছে। আপনি যদি মাঝখানের মানুষটা হন, দাও প্রবলেমটা, আমি দেখি একটু ঘাটাঘাটি করে পারি নাকি, 5-6 জনের সাথে কথা বলতে হবে, পারতেও পারি নাও পারতে পারি, মনে হয় পারবো, আমি তো এক্সেল একটু জানি বাট আসলে খুব ভালো জানি না, আমি ঠিক নিজেও শিওর না আসলে আমি পারবো নাকি। এই টাইপ মানুষদের জন্য খুব ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে সামনে, কারণ মিডিওক্রিটির সামনে কোনো ভবিষ্যৎই নাই। বর্তমান যুগে তো নাই, যতই আমরা ভবিষ্যতের দিকে আগাচ্ছি, যতই এআই রেভলিউশন আসতেছে, যাদের
স্কিল কম, তাদের ডিমান্ড মার্কেটে সবসময় কম ছিল, এটা অস্বীকার করার কিছু নাই। এখন প্রবলেম যেটা হয়েছে অটোমেশনের কারণে এবং এআই এর কারণে এবং স্মার্ট ইন্টেলিজেন্স আসার কারণে সবচেয়ে প্রথম বিপদে পড়তেছে তারাই যারা একটু পারে। খুব ভালো যারা পারে তাদের কোনো সমস্যা নেই, তাদের জন্য সবসময় কাজ থাকে। খুব খারাপ যারা পারে তারা তো পারেই না, তাদের নিয়ে কোনো কোয়েশ্চেনই নেই। মোটামুটি লেভেলের কাজকর্ম যারা পারে তাদের উপরে মেইন খরচটা পড়তেছে, তার কারণ মোটামুটি মানের কাজগুলাকে খুব সহজেই একটা সফটওয়্যার বা একটা অটোমেশন দিয়ে রিপ্লেস করে ফেলা সম্ভব, যেই সফটওয়্যার বা অটোমেশনটা সবসময় মোটামুটির থেকে ভালো পারে। সো অ্যাজ আ বিজনেস ওনারের ডিসিশনটা খুব সহজ। আমি কি মোটামুটি জানা একটা মানুষকে নিব, নাকি আমি মোটামুটির থেকে ভালো জানা একটা সফটওয়্যারকে নিব? অলমোস্ট অলওয়েজ মোটামুটির থেকে ভালো জানা সফটওয়্যারটাকে বিজনেসম্যানটা নেয় এবং এই মোটামুটি জানা মানুষটার মার্কেট থেকে সরে যেতে হয়। 6 নম্বর লেসন, ওয়ার্কিং হার্ড এবং ওয়ার্কিং স্মার্ট দুইটাই এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। একটার সাবস্টিটিউট না, একটা দিয়ে আরেকটা থেকে বাঁচা যায় না, দুইটাই অনেক বেশি করতে হয় এবং শুধুমাত্র দুইটাই যারা অনেক করে তারাই জীবনে ভালো করতে পারে। শুধু ওয়ার্ক হার্ড করে যে কিছু হয় না, এটা আমরা জানি। হার্ড ওয়ার্ক একজন রিক্সাওয়ালা আমার আপনার থেকে অনেক বেশি করে। এই যে আমি ভিডিও বানাচ্ছি, এমন কোনো হার্ড ওয়ার্ক না। যদি আমি কম্পেয়ার করি এটাকে 8 ঘন্টা রিক্সা চালানোর সাথে, বেশিরভাগ মানুষই বলবে ওইটা অনেক বেশি কঠিন হার্ড ওয়ার্ক কম্পেয়ার টু এই ভিডিও বানানো বা ইভেন আমাদের এজেন্সি চালানো বলেন, এমন কোনো হার্ড ওয়ার্ক না যদি আমি রিক্সা চালানোর সাথে কম্পেয়ার করি। স্মার্ট ওয়ার্ক যদি শুধু হইতো, শুধু স্মার্ট ওয়ার্ক করতেছি আমি, বাট হার্ড ওয়ার্ক করি না। আমি দিনে 1 ঘন্টা এজেন্সি চালাই বা আমি বছরে 5টা ভিডিও বানাই। যেই স্কিলেই আপনি বসান, শুধু স্মার্ট ওয়ার্ক দিয়েও কিন্তু খুব বেশি আগানো যায় না। একমাত্র তারাই ভালো করতে পারে যারা অনেক হার্ড ওয়ার্ক করে, একই সাথে অনেক স্মার্ট ওয়ার্ক করে। একটা আর একটা সাবস্টিটিউট না। অনেক স্মার্ট হবো এবং কম কাজ করব, অথবা অনেক কাজ করব কিন্তু আমার অত স্মার্ট হওয়া লাগবে না, এভাবে হবে না। দুটোই আমাদের উপরের দিকে নিতে হবে যদি আমরা জীবনে অনেক ভালো করতে চাই। 7 নাম্বার, এবং আমার মতে খুব এই জিনিসটা নিয়ে আমি কখনো আগে ভাবি নাই এবং আমি কখনো এই অ্যাঙ্গেলে জিনিসটা চিন্তা করিনি দেখে আমি কখনো বুঝতে পারিনি যে এই জিনিসটা এভাবে ভাবা সম্ভব। 7 নম্বর ভ্যালুটা হলো ডোন্ট টেক অ্যাডভাইস ফ্রম এক্সেপশনাল স্টোরিজ। তার কারণ এক্সেপশনাল স্টোরি যখন আমরা দেখি, ওই এক্সেপশনাল স্টোরিতে লাক অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে এবং ওই সেম লাকি আপনিও হবেন এই চান্স খুব কম। উদাহরণ দিই আবারও আমরা, আপনি ঠিক করলেন আপনি এভারেস্টে উঠবেন। এখন এভারেস্টে ওঠার জন্য তো আপনার ইন্সপিরেশন দরকার, তাই না? মোটিভেশন দরকার। আপনি মোটিভেশন নেওয়ার জন্য ঘাটাঘাটি শুরু করলেন, কারা এভারেস্টে উঠছে একটু দেখি আমি। এবং এই দেখতে দেখতে আপনি একটা ইউটিউব ভিডিও পাইলেন যেখানে আপনি দেখলেন একজনের পা নাই, সে হুইল চেয়ারে করে এভারেস্টে উঠছে। আসল গল্প না এটা, আমি বানায় বলতেছি আপনাদের বোঝানোর জন্য। এটা দেখে আপনার মনে হইলো যে ও তো হুইল চেয়ারে করে এভারেস্টে উঠতে পারছে, আমি আর তো 2 পা আছে, আমি পারবোই। এটা খুব ভুল একটা ধারণা। এই অ্যাঙ্গেলে চিন্তা করাটা খুব বড় ধরনের একটা ভুল, কারণ এটা একটা এক্সেপশনাল কেস। এক্সেপশনাল কেস যখন সাকসেসফুল হয় তখন ওইটার মধ্যে লাক অনেক বড় একটা ফ্যাক্টর প্লে করে এবং আপনিও এনাফ লাকি হবেন, একই রকম ওই হুইল চেয়ারের লোকটার মতো এনাফ লাকি আপনি হবেন, এটা আপনি ধরে নিতে পারেন না। কারণ লাক কখন কার উপর আসবে এটা কেউ জানে না। যেহেতু এটা কেউ জানে না, আপনি যদি এইটার থেকে মোটিভেশন নেন যে ও হুইল চেয়ার সহ পারছে, আমার তো পা আছে, আমি তো পারবোই, আপনি এই জিনিসটা ইগনোর করতেছেন যে ও অনেক লাকিও ছিল এবং আপনি লাকি হবেন নাকি এটা আপনি জানেন না। এটা কোনো কিছু দিয়ে মেজার করার কোনো উপায় নেই, মাপতে পারবেন না আপনি যে আপনি আসলে লাকি হবেন নাকি হবেন না। এক্সেপশনাল স্টোরিজ আমরা দেখবো, এক্সেপশনাল স্টোরিজের সিনেমা আমরা দেখবো, আমরা এক্সেপশনাল স্টোরিজ দেখে আমাদের ভালো লাগবে, সব ঠিক আছে। এক্সেপশনাল স্টোরিকে আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করে কোনো মিশনে যাব না, কারণ এক্সেপশনাল স্টোরির ভিতরে লাক ইনভলভড এবং আমাদের মিশনে আমাদের সাথে লাক থাকবে নাকি আমরা জানি না। এই তো টাকা পয়সা, বিজনেস, লাইফ নিয়ে এই লেসনগুলো আমার মনে হয় আমি গত 5-6 বছরে বিভিন্ন বই পড়ে শিখেছি, যে প্রত্যেকটাই আমাকে কোনো না কোনো সময় কোনো না কোনোভাবে হেল্প করেছে। ড্র ডাউন করে খুব পিন পয়েন্ট করা কঠিন যে এক্স্যাক্টলি কোন লেসনটা কোন সময় আমাকে কিভাবে হেল্প করেছে, বা লেসন এই 7টাই এরকম না, শয়ে হাজার লেসন আছে। আমার নোশন ডক এর নলেজ ডক নামে একটা জিনিস আছে যেখানে আমি আমার সব লেসন সাজায় রেখে, ওখানে শয়ে লেসন আছে যার প্রত্যেকটা আমার নিজেরও এখন হয়তো মনে নেই, বাট এই 7টা আমার খুব স্পেশাল লেগেছে এবং এই 7টা এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকেন সবাই, সবার সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।